সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। দর্শক, আপনাদের সাথে আছি আমি হাসিব হাসান। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আবু জাফর মোহাম্মদ সালে, উনি ঢাকা ব্যাংক এনসিসি ব্যাংকের ডিএমডি। আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, চেয়ারম্যান প্রাইম লিংক সিকিউরিটিজ লিমিটেড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। সালে ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো দীর্ঘদিন ধরে ব্যাংকিং খাতের সাথে সম্পৃক্ত। ব্যাংকগুলোর এখন কি অবস্থা? আপনার যে ব্যাংকগুলোর হাতে যে প্রচুর তারল্য ছিল, এটি নতুন কোন কোন সেক্টরে বিনিয়োগ হচ্ছে, নতুন প্রোডাক্ট আসছে কিনা ব্যাংকের? ধন্যবাদ। ব্যাংক আসলে তো বেসিক্যালি মানি মার্কেটের প্লেয়ার। মানি মার্কেটের যেসব খাতগুলো আছে, ব্যাংকগুলো ডেফিনেটলি সেই খাতগুলোর মধ্যে বেশি ফোকাস করছে এবং নতুন নতুন প্রোডাক্ট তো অবশ্যই আসতে হবে, কারণ মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ। সো নতুন নতুন প্রোডাক্ট আসছে। এখন ক্যাপিটাল মার্কেটের ক্ষেত্রেও ব্যাংকগুলো এখন একটু দৃষ্টি দিচ্ছে। আপনারা জানেন যে ব্যাংকগুলো যাদের সাবসিডিয়ারি কোম্পানিগুলো রয়েছিল, তাদের বেশ কিছু নেগেটিভ ইকুইটি ছিল অনেক ব্যাংকগুলারই। তো এগুলার থেকে রিইনভেস্ট করার জন্য ব্যাংকগুলো এখন সচেতন। এখন যে মার্কেট যে ডেভেলপমেন্ট করেছে, এই ডেভেলপমেন্টের থেকে ব্যাংকগুলা এমন করছে না যে শেয়ারগুলো বিক্রি করে দিয়ে ক্যাপিটাল নিয়ে চলে আসছে বা টাকাগুলো নিয়ে ফিরে চলে আসছে, তা করছে না। কিছু শেয়ার বিক্রি করছে, আবার অন্য শেয়ার কিনে এটা ব্যালেন্স করছে, যাতে মার্কেট কখনোই ওভারহিটেড না হয়ে যায়। কারণ ক্যাপিটাল মার্কেটে যদিও ব্যাংকগুলার বড় প্লেয়ার না, কিন্তু তাদেরও একটা দায়িত্ব রয়েছে এবং আমি মনে করি ব্যাংকগুলো তাদের দায়িত্বশীল আচরণই করছে এখন পর্যন্ত। না, আপনার কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি যে নির্দেশনা দিয়েছে, সেটি মৌখিক নির্দেশনা যে এখন এক্সপোজারের যে কি অবস্থা সেটি প্রতি সপ্তাহে জানাতে। তো এটি মাসিক যেটা ছিল, হঠাৎ করে এই সাপ্তাহিক কেন জানাতে বললো, কিংবা এতে পার্থক্যটা কি হলো? মানে এতে বাজারে কি ধরনের ইম্প্যাক্ট পড়ছে বা পড়বে? আমার মনে হয় বাজারে খুব বেশি ইম্প্যাক্ট পড়ার কথা না, কারণ আমি একটা রিপোর্টিং সপ্তাহে দিলাম না 15 দিনে দিলাম না এক মাসে দিলাম, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হলো যে আমি কমপ্লায়েন্স কিনা। আমরা ধীরে ধীরে যে পার্সেন্টেজে আমাদেরকে আসতে বলা হয়েছে, আমরা ধীরে ধীরে ওই পার্সেন্টেজে অলরেডি চলে এসেছি। এখন আমি আমার নির্দিষ্ট এক্সপোজারের মধ্যে থেকে যদি আমি আমার লেনদেনগুলো করতে পারি, তাহলে তো আমার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু এখানে তো মার্কেট প্রাইস ধরেই এক্সপোজারের ক্যালকুলেশনটা হয়। যেহেতু বাজার একটু বাড়ছে, তো মার্কেট প্রাইস তো বেড়ে যাচ্ছে, এক্সপোজার লিমিট তো ক্রস করছে। মার্কেট প্রাইস বিক্রি করতেই হচ্ছে, কিছু তো বিক্রি করতে হচ্ছে, এমনিও বিক্রি করতে হতো, যেহেতু আমাদের মার্জিন লোন যাদের ছিল এদেরও নেগেটিভ ইকুইটি ছিল বেশিরভাগ। সুতরাং এখন যেসব শেয়ারগুলো মোটামুটি সহনীয় পর্যায়ে এসছে, এগুলা থেকে বিক্রি করে আবার কিছু শেয়ার কিনে, আবার বিক্রি করে আবার কিছু শেয়ার কিনে, এই অবস্থায় আমরা কাজ করব, যাতে করে আমাদের এই প্রুডেন্সিয়াল স্টেপটা নিয়ে আমাদের যাতে করে এক্সপোজার আমরা আবার অ্যাক্সিড না করি, আবার মার্কেটও যাতে আমাদের ওভারহিটেড হওয়ার জন্য কোনো ভূমিকা আমাদের না থাকে। জি জহির ভাই, আপনারা তো বাজারের সাথে এখন সরাসরি সম্পৃক্ত, আপনারা ব্রোকার্স অ্যাসোসিয়েশনে আছেন। দুটো জিনিস বাজারে দেখা যাচ্ছে। একটি হচ্ছে যে এক শ্রেণী বলছে যে বাজার অতিরিক্ত বেড়ে গেছে, আবার সেই 2010-এর মতো কারসাজি শুরু হয়েছে। যারা 2010-এ কথা বলেছিলেন, 10-এর পরে, 10-এর আগে না, সতর্ক আগে না করে পরে যারা কথা বলেছেন, বিভিন্ন জনকে দোষ দিয়েছিলেন, তারাই কিন্তু এখন বলছেন যে বাজারে আবার কারসাজি শুরু হয়েছে। আবার অন্য শ্রেণী বলছে যে পৃথিবীর সব বাজারই এরকম। ইন্ডিয়ার উদাহরণ দিয়ে যদি সেন্সেক্সের কথা বলা হয়, যে 8,000 থেকে 16,000 থেকে 8,000-এ নেমে গেছে, 8,000 থেকে এখন 28,000-এর কাছাকাছি। তো বাজার যখন বাড়ে, এভাবেই বাড়ে। তো এই দুই শ্রেণীর লোক দুই ধরনের কথা বলছে। আপনি জানেন সম্প্রতি মিডিয়াও, বেশ কিছু পত্রিকাও এরকম নেগেটিভ যে নিউজগুলো, অনেকেই বলছেন নেগেটিভ, আবার তারা বলছেন যে এটাই সত্য। আসলে বাজারটা কোন জায়গায় দাঁড়িয়ে? আপনি যদি সাধারণ বিনিয়োগকারী, আমি একজন ব্রোকার হিসেবে যদি বলি, যে আমরা তো মার্কেটটা খুব ক্লোজলি দেখি এবং নিত্যদিনের যে বাজার মুভমেন্ট সেটা দেখি, এবং গতদিন আমরা যেটা দেখলাম যে আপনার টার্নওভার প্রায় 2200 কোটি টাকা, এবং আপনি দেখবেন এই 2200 কোটি টাকার টার্নওভারে ইন্ডেক্স প্রায় 67 সম্ভবত বেড়েছিল আমার যতটুকু মনে পড়ে, এবং সেখানে ব্যাংকিং খাতেরই আপনার 64 ছিল, হ্যাঁ, আপনার পার্টিসিপেশনসটা ইন্ডেক্স বাড়ার ক্ষেত্রে। এবং আপনার দেখা গেলো যে ব্যাংকিং খাত কিন্তু বেশ দীর্ঘ সময় নিয়ে কিন্তু তার একটা কি বলবো নাজুক অবস্থানে ছিল, বেশ কয়েকদিন যাবৎ একটা পজিশনে আসছে, এবং তারপরেও কিন্তু আপনার অনেক ব্যাংকেরই পি রেশিও কিন্তু এখনও আপনার 10-এর নিচে, সবারই ওভারঅল 10-এর নিচেই আছে। তো সেই ক্ষেত্রে ইন্ডেক্সটা গতদিন যেটা বেড়েছিল মূলত আপনার ব্যাংকিং খাতের জন্যই বেড়েছিল, এবং আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু কারেকশানে চলে গেছে।
তো সো এখানে আমি অনেকের যে মন্তব্য যে মার্কেট ওভারহিটেড বা খুব বেশি হয়তো বা মার্কেট অতিমূল্যায়িত হয়ে যাচ্ছে, আমি আসলে ওই গ্রুপটার সাথে একমত না। এটা আসলে ডিপেন্ড করে, এক একজনের মতামত একরকম, এক একজনের সেন্টিমেন্ট একরকম, ঠিক আছে? তো আমার কাছে যেটা মনে হয় যে মার্কেটের গতি স্বাভাবিক আছে এবং আমরাও চাই লেনদেনটা একটা ভালো পজিশনে থাকুক, এবং আমাদের যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট এখানে আছে সেখানে 2000 কোটি টাকা লেনদেন হওয়ার মতো ইনস্ট্রুমেন্ট আমাদের আছে, এবং অনেক শেয়ারই কিন্তু এখনও আপনার মানে কি বলবো আমি, পি রেশিও কাভার করে। এবং আমাদের, আপনি জানেন আমাদের মার্কেট ওভারঅল পি রেশিও 15 বা সামথিং, 15 পয়েন্ট সামথিং। আপনার ইন্ডিয়াতেও কিন্তু আপনার 20-এর উপরে আছে, পাকিস্তানও 20-এর উপরে আছে। তো আমরা কিন্তু একটা মানে কি বলবো যে টলারেবল লেভেলেই কিন্তু এখনও আছি। হ্যাঁ, খুব বেশি যে মার্কেট আপনার অতিমূল্যায়িত হয়ে যাচ্ছে বা খুব খারাপ কিছু হয়ে যাচ্ছে ওরকমটা আমার কাছে মনে হচ্ছে না। আচ্ছা, এইখানে বিএসসিসির আপনি যদি গত বছর বা তার আগের বছর যে একটা নির্দেশনা ছিল যে বাজার নিয়ে কেউ মানে নিজস্ব মতামত দিতে পারবে, কিন্তু সেটি যেন গুজব না হয়, সেটি যেন বাজারে নেতিবাচক বা পজিটিভ প্রভাব না ফেলে, এবং সেখানে বিএসসিসির পারমিশনের কথা বলা হয়েছিল বাজার নিয়ে কথা বলতে হলে। কিন্তু এখন যে ধরনের কথা বলা হচ্ছে যে 2010-এ যারা এই বাজার নিয়ে খেলেছেন এখন তারা খেলছেন, তাহলে সেই 10-এ কারা খেলছিল, এখন কারা খেলছেন, এইটি একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে বিএসসিসি এক্ষেত্রে কোনো পদক্ষেপ নিতে পারে কিনা, যদি এটি এত একটা ইমেজের ব্যাপার। আসলে দেখেন, এখানে মার্কেটে গুজব ছিল, আছে এবং থাকবে। ক্যাপিটাল মার্কেট কিছুটা গুজব নির্ভর ডেফিনেটলি, এবং এখানে যারাই এখানে ইনভেস্টমেন্টে আসে বা এখানে যারা শেয়ারে ইনভেস্টমেন্ট করতে আসে তাদের ডেফিনেটলি এই জিনিসটা মাথায় রেখে আসতে হবে যে এখানটাতে একটু রিস্ক আছে। আপনি একটা পুঁজি এখানে খাটালেন, সেই পুঁজিটা আপনার হয়তো বা কমে যেতে পারে, আবার বেড়েও যেতে পারে। আপনি যদি মার্কেট সম্পর্কে ভালো যদি ধারণা না থাকে তাহলে এই মার্কেটে আসলে তার রিস্ক হতে পারে। কারণ এখানে আমরা এখনও রিফর্মের মধ্যে কিন্তু আছি। আমাদের স্টক এক্সচেঞ্জ আমাদের এখনও কিন্তু ইকুইটি বেসড, আমরা কিন্তু এখনও ডাইভার্সিফিকেশন করতে পারিনি। আমাদের এখানে আপনার 5 কোটি টাকার কোম্পানিও আছে, আবার 2000 কোটি টাকার কোম্পানিও আছে। তো একই বোর্ডে যখন 5 কোটি টাকার কোম্পানিও থাকে আবার 2000 কোটি টাকার কোম্পানিও থাকে, তখন এখানে কিছু তো ইমব্যালেন্স হতেই পারে, তাই না? সেই জন্য আমরা কাজও শুরু করেছি, এবং এসএসসি কিন্তু আমি বলবো যে বর্তমানে যারা এসএসসিতে যারা আছেন তারা খুবই দক্ষ, এবং তারা অনেক আপনার প্ল্যান নিয়েছেন, অনেক ফর্মুলা তারা দিয়েছেন, এবং অনেক নতুন নতুন আইন হয়েছে। এবং আমি যতটুকু জানি যে এসএমই বোর্ড হয়ে যাচ্ছে এবং এটা হয়ে যাবে শীঘ্রই, এবং সেই এসএমই বোর্ডের আন্ডারে যে সমস্ত ছোটো ছোটো কোম্পানিগুলো আছে সেগুলো হয়তো বা নিয়ে আসা যাবে। তখন এই যে দেখা যাচ্ছে যে আপনার ছোটো ছোটো কোম্পানির শেয়ার নিয়ে যে আপনার খুব বেশি যে কী বল মুভমেন্ট যেটা হচ্ছে সেই জিনিসটা তখন কিন্তু কমে যাবে। এবং এইটা যদি হয়ে যায় তখন দেখবেন যে অনেকের যে কথা যে কিছু বাজে শেয়ার, ছোট কোম্পানির শেয়ার নিয়ে খেলাধুলা, সেই কথাগুলো কিন্তু অনেকখানি বন্ধ হয়ে যাবে। আমি আপনার কাছে আসবো একটা ফোন নিয়ে, আমি সালে ভাইয়ের কাছে একই প্রশ্ন করব। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। বলা হচ্ছে যে মার্কেট নাকি অনেক দাম বাড়িয়ে গেছে শেয়ারের। গত বছরের দাম ফেব্রুয়ারির দিকে বেসিক দাম ছিল 94 টাকা, এখন আছে 86-87 টাকা। হ্যাঁ, এখন আর এই শেয়ার গুলা মানে স্কোয়ার ফর্মার দাম বাড়ে নাই, লাফার্সের দাম বাড়ে নাই, মার্কেট বেড়ে যাচ্ছে বলে বলা হচ্ছে। আর কোথায় থেকে কোথায় মার্কেট চলে গেছে এসব বলা হচ্ছে। মার্কেটের শেয়ার বেড়ে গেছে অনেক, বোনাস শেয়ার বাড়ছে, নতুন ইস্যু আসছে। কি পাগল হয়ে গেল নাকি মানুষ? দর্শক, আপনার মতামতের জন্য ধন্যবাদ। সালে ভাই, 2009, 10 বা 8-এর অবস্থা আপনার নিশ্চয়ই মনে আছে ক্যাপিটাল মার্কেটে, যে তখন কোনো একটি মিডিয়া যখন রিপোর্ট করতো, লিড নিউজ করতো, বাজার কিন্তু কারেকশন হয়ে যেত 100-200 পয়েন্ট। জহির ভাই নিশ্চয়ই মনে আছে। এখন কিন্তু আপনি ধরেন সেই একই মিডিয়া যখন দিনের পর দিন রিপোর্ট করে, বাজারে কিন্তু তার কোনো প্রভাব পড়ে না। তার মানে কি যে রিপোর্ট যারা করছেন তারা ঠিক করছেন, নাকি বাজার ঠিক আচরণ করছে, নাকি 2010-এ বাজার ঠিক আচরণ করে নাই? ধন্যবাদ। আমি একটু ওনার কথা থেকেই শুরু করব। দেখেন, একটা দেশের পুঁজি বাজারটা হলো তা সেই দেশের অর্থনীতির দর্পণ। জি। এবং পুঁজি বাজারটা হলো আপনার বড় শিল্পায়ন, আপনার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, মেগা প্রজেক্ট থেকে আরম্ভ করে লং টার্ম ফিন্যান্সে যেগুলো দরকার হয়, এগুলোর অর্থ সংস্থান পুঁজি বাজার থেকে হয়। আমাদের দেশে আমাদের যারা ক্ষুদ্র বিনিয়োগকারী, এরা একটা জিনিস করে আমরা দেখেছি আগেও, যে যখন বাজার পড়তে থাকে তখন তারা বাজারে আসে না, যখন বাজার বাড়া শুরু করে তখন তারা মনে করে যে আরও বাড়বে, তখন তারা বাজারে আসে। পৃথিবীর বেশিরভাগ দেশই তাই হচ্ছে। এটা আসলে এখন একটু কমছে। আমি কথাটা আসছি এই জন্যে যে আমাদের ইনভেস্টরও কিন্তু এডুকেটেড হচ্ছে। তারা 96 থেকে মোটামুটি শিক্ষা নিয়েছে,
2010 থেকে শিক্ষা নিয়েছে। এখন যে পর্যায়ে আছে এই পর্যায়ে তারা বুঝতে পারে যে আসলে একজন সচেতন বিনিয়োগকারী আপনার বাজারের উন্নয়নের পূর্বশর্ত। সুতরাং তার সচেতনতা, যে শেয়ারটা সে কিনবে তার অবস্থানটা কি আছে, ডিভিডেন্ড পেমেন্ট ক্যাপাসিটি কি আছে, প্রফিট কীরকম আর্ন করছে, ইপিএস কি আছে, পি কি আছে, এগুলো কিছুটা হলেও এখন তারা কিন্তু বুঝতে শিখেছে। সুতরাং ইচ্ছে করলেই যে কেউ এখন যা একটা কিছু করে ফেলতে পারবে না। আর আমরা সবাই জানি যে আমাদের টোটাল ক্যাপিটাল মার্কেটে আমাদের বাজার মূলধন রয়েছে প্রায় 3,60,000 কোটি টাকার মতো। এখন এই 3,60,000 কোটি টাকার মধ্যে যদি 10%ও আপনি মুভমেন্টে রাখেন তাহলেও তো 3,000 কোটি টাকা ট্রেড হতে পারে। সো এখানে আতঙ্কিত হওয়ার মতো সাধারণ সেন্সে আমার কাছে মনে হয় না যে আতঙ্কিত হওয়ার মতো কিছু আছে। কিন্তু এখানে একটা ব্যাপার রয়েছে, সেটা হলো আমরা খেয়াল করেছি যে যেসব শেয়ারের দাম বাড়ছে এর মধ্যে জেড ক্যাটাগরির কিছু শেয়ারেরও দাম বাড়ছে। তো সেজন্যই আমরা বলবো যে আমাদের যারা বিনিয়োগকারী তাদের একটু সচেতন থাকতে হবে, দেখে শুনে এখানে আপনি যদি তাদেরকে দেখেন গত এগোতে হবে। 5 বছরে বাজার যে পরিমাণ পড়েছে, কোনো ব্যাংকের দাম 200 টাকা ছিল সেটা 8 টাকায় নেমে গেছে। লিজিং এর দাম কোনোটা 500 টাকার উপরে ছিল সেটা 7 টাকা 8 টাকা এখন 10 টাকার কাছাকাছি। কিন্তু আপনার স্কয়ার ফার্মা কিংবা আপনি যদি রেনেটা কিংবা অলিম্পিক, এগুলোর গ্রোথ কিন্তু ছিল এই 5 বছরেও, রাইট। যেগুলো 90% অন্য শেয়ারের দাম কমে গেছে আর এগুলো পজিটিভ হয়েছে। তো এখন বাজার যখন বাড়বে, আগে তো ওই যেগুলো 200 টাকাটা 10 টাকা হয়েছে ওগুলো একটু বাড়বে। স্কয়ার ফার্মা গত 5 বছরেও ডিভিডেন্ড আপনার দিয়ে মানুষকে প্রফিট দিয়েছে, এখনও সেই হারে প্রফিট দিবে আর অন্যগুলো সেই হারেই পড়ে থাকবে, বিষয়টা তো সেরকম না। আবার আপনি যদি বাজারে গত কয়েকদিনের আচরণ দেখেন, একচেটিয়া ব্যাংক বাড়ছে, 30 টাকার ইসলাম ব্যাংক আজকে 46 টাকার উপরে হল্টেড। তাহলে আপনি বাজারে আচরণ আপনি কোত্থেকে বলবেন যে খারাপ? এখানে দেখেন রিফর্ম কিন্তু আমাদের চলছে, কন্টিনিউয়াস রিফর্ম চলছে আমাদের। সুতরাং আমরা বলবো না যে আমাদের সবগুলা নিয়মগুলোই আমাদের ঠিকমতো কাজ করছে, তা কিন্তু বলবো না। কিন্তু আমরা এটা বলবো যে আমাদের ডিএসসি যে সফটওয়্যার করেছে, আমাদের এসএসসি যে আপনার সার্ভিলেন্স সফটওয়্যার করেছে, এবং আমরা ইলেকট্রনিক ট্রান্সপারেন্সি ডিবিএলএ, আমরা এই 3 দিক থেকে আমরা কিছুটা এগিয়ে আছি। এখন একটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যে ডিভিডেন্ড দেয়, ব্যাংকও কিন্তু কাছাকাছি ডিভিডেন্ড দেয়, খুব বেশি পার্থক্য কিন্তু না। বাট যে আগেও ডিভিডেন্ড ব্যাংক সেরকমভাবেই দিয়েছিল, কিন্তু ব্যাংকের শেয়ার কিন্তু আগে বাড়েনি, অনেক বেশি সাপ্রেস ছিল। এখন কিছুটা দেখা যাচ্ছে বাড়ছে। এই বাড়াটা নেগেটিভ দৃষ্টিতে না দেখে যদি আমরা এভাবে চিন্তা করি যে ব্যাংকের একটা লং টার্ম ইনভেস্টমেন্ট যদি ব্যাংকের শেয়ারে হয়, তাহলে এটা রিটার্ন ডিভিডেন্ড আকারে হলেও যে পরিমাণ আসে তাতে করে রিস্ক খুব কম থাকে। আমি মনে করি যে এটা আমাদের ইনভেস্টরদের সচেতনতার কারণেই হয়েছে। বাট দেন এগেইন আমি আপনার সাথে একমত হব যে খুব তীব্র গতিতে যদি কন্টিনিউয়াস বাড়তে থাকে তাহলে কোনো রেজাল্ট কিন্তু ভালো আসে না। একই প্রশ্ন আপনার কাছে। আচ্ছা, আমি যেটা বলতে চাই সেটা হলো যে আপনি দেখেন আমাদের আগে 2010 সাল বা তার আগে আপনার মার্কেট ক্যাপিটালাইজেশনের 55% ছিল আপনার ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সেক্টরের শেয়ারগুলো। এখন আমরা জাস্ট যদি বলি সেটা কিন্তু 25% থেকে 30%-এ। তো তার মানে যে শেয়ার প্রাইসগুলো কোথায় নেমে গেছে, তাই না? আপনি যেটা বললেন যে স্কয়ার ফার্মার দাম কমে নেই বা অলিম্পিকের দাম কমে নাই, কমেছে কিন্তু কোনগুলোতে, এই জায়গাগুলোতে। এবং যার ফলে কিন্তু মার্কেট ক্যাপিটালাইজেশনও কিন্তু আমরা দেখেছি তাদের ইনভলভমেন্টটা অনেক কমে গিয়েছিল। এবং মূলত এই শেয়ারগুলো নিয়ে মুভমেন্ট না হওয়ার কারণ ছিল কি, আমাদের লেনদেনটা ছিল আপনার 300 থেকে 400 কোটি টাকার মধ্যেই ছিল। বাট যখনই এখানে আপনার লেনদেনটা 1500 কোটি বা 1000 কোটি যখন উপরে হলো, তখন এখানে যারা বড় ইনভেস্টর বা যারা ইনস্টিটিউট তারা তখন তাদের ইনভলভমেন্টটা একটু বাড়িয়েছে। হ্যাঁ, তো যখনই লেনদেন বেশি হবে তখনই বড় পেড আপের যে কোম্পানিগুলো আছে সেই সমস্ত কোম্পানির দিকে আপনার একটু বিনিয়োগকারীদের ঝোঁকটা তখন বেশি বেড়ে যায়, বিকজ তখন সেটা আপনার সেফ ইনস্ট্রুমেন্ট হতে পারে। এবং এই কারণেই আপনি দেখবেন যে এখন এই ব্যাংকিং সেক্টরের মানে যে কোনো ব্যাংকের মিনিমাম পেড আপ ধরেন যে 500 থেকে 2000 কোটি টাকার মধ্যে কিন্তু আমরা জানি, যেমন ইসলামী ব্যাংক 800 কোটি টাকা, এনবিএল লাইক দ্যাট এরকম। তো ওই সমস্ত বড় বড় কোম্পানির পেড আপগুলোর শেয়ার মুভমেন্ট তখনই হবে যখন মার্কেটে যখন টার্নওভারটা বাড়বে, এবং সেই রিফ্লেকশনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমি একটু আগেও বলেছি যে আমাদের মার্কেটে যে পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে বা আমাদের যে মার্কেট ক্যাপিটালাইজেশন, তাতে আপনি 10 থেকে 15% আপনার ডেইলি টার্নওভার হতে পারে। এবং সেক্ষেত্রে 3 থেকে 4000 কোটি টাকার যদি লেনদেনও হয়, এটাও কিন্তু অবাক হওয়ার কিছু নাই। আমরা কিন্তু এখনও সেই পজিশনে কিন্তু এখনও যাইনি, তাই না? এবং আমরা অনেকগুলো রিফর্ম কিন্তু হয়েছে, বিশেষ করে আমি বলবো আমাদের স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজ হয়েছে, তাই না? এবং যার ফলে কিন্তু এখানে আমাদের মালিকানা থেকে যে আপনার ব্যবস্থাপনা সেটা নিয়ে আগে যে কোশ্চেন ছিল সেটা থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি। এখন আমরা যারা ছিলাম, যারা আগে আপনার মেম্বার, আমরা কিন্তু এখন মেম্বার না, আমরা এখন ব্রোকার হয়েছি, আমরা শেয়ার হোল্ডার। আমাদের সরাসরি কোনো ইনভলভমেন্ট কিন্তু স্টক এক্সচেঞ্জ ম্যানেজমেন্টের সাথে নাই।
এবং সেটা ফুলি সেপারেট। নট অনলি দিস, ম্যানেজমেন্টের সাথেও আমাদের যে আপনার স্টকে কি শেয়ার লেনদেনের যে বিষয়টা, এটাও কিন্তু ডিফারেন্ট। কারণ মার্কেট চলতেছে একজন সিআরওর আন্ডারে। এমডি সাহেব যেটা দেখবেন স্টক এক্সচেঞ্জের আপনার পারফরমেন্সটা উনি দেখবেন, ঠিক আছে, বাট মার্কেট কীভাবে চলবে না চলবে, রুলস রেগুলেশনসগুলোর জন্য কিন্তু ডিপার্টমেন্ট আলাদা, রেগুলেটরি ডিপার্টমেন্ট আলাদা আছে এবং তার একজন হেড আছে এবং সেই পুরো জিনিসটা কিন্তু আপনার মেনটেন করে, যার ফলে এখানে কিন্তু স্বচ্ছতা জবাবদিহিতা অনেকখানি নিশ্চিত হয়েছে। এবং বর্তমান এসএসসিকে আমি সাধুবাদ জানাই, তারা কিন্তু অনেক রিফর্ম করেছে। স্পেশালি আমি বলবো আইপিও রেগুলেশনস রুলস তারা যেটা ইমপ্লিমেন্ট করেছে, এবং এর ফলে এখন যে পদ্ধতিতে আপনার শেয়ার মার্কেটে আসতেছে এবং যত সহজে আসতে পারতেছে, আগে এই জিনিসটাতে কিন্তু এত সহজে মার্কেটে আপনার কোম্পানি লিস্টেড হতে পারতো না, অনেক ঝামেলা অনেক কিছু ছিল, বাট এটা এখন সে খুব সুন্দর একটা ফর্মে চলে আসছে। যারা আপনার ফিক্সড প্রাইজে আসতে চায়, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে যারা যে ফেস বিলো আছে সেই ফেস বিলোতে আপনাকে আসতে হবে। এবং এটা এখন ডিমান্ড, যদি মার্কেটে যদি ভালো চাহিদা থাকে, লেনদেন যদি ভালো হয়, ইন্ডেক্স যদি বেশি বাড়তে থাকে, নতুন কিছু শেয়ার যদি এসএসসি ছেড়ে দেয়, মার্কেট আবার কুল ডাউন হয়ে যেতে পারে। এবং বুক বিল্ডিং পদ্ধতি প্রবর্তন হয়েছে এবং সেখানে আপনার দুই ক্ষেত্রে কিন্তু আপনার ইনস্টিটিউটকে ইনভলভ করা হয়েছে, যার ফলে যে কারসাজি করবে, যে খুব বেশি একটা শেয়ার প্রাইস বাড়িয়ে দিবে, সেই স্কোপটাও কিন্তু আপনার এই সিস্টেমের মধ্যে আপনার জিনিসটাকে চেক অ্যান্ড ব্যালেন্স করে দেওয়া হয়েছে। দেয়া হয়েছে, কিন্তু কার্যকর আমরা কি দেখছি? ডেফিনেটলি কার্যকর হচ্ছে। আমরা কি দেখছি, যে কোম্পানিগুলো আসছে ডিসক্লোজার বেসড আইপিও অনুমোদন হচ্ছে, সেই কোম্পানিগুলো যারা মার্চেন্ট ব্যাংক তারা যে রিপোর্ট দিচ্ছে সেই অনুযায়ী অনুমোদন পাচ্ছে। আপনি দেখেন খুলনা প্রিন্টার্স, এটা আগের ইস্যু ছিল, আমি বললাম আগের ইস্যু। এই আপনি রিসেন্ট গত 2-3 বছরের কোম্পানিগুলোর অবস্থা দেখেন, সবগুলো যে খারাপ করেছে তা না, বেশিরভাগ খারাপ করেছে এবং তাদের পারফরমেন্স দেখেন। তো এই যে আইন কানুন করেছে সেটার বাস্তবায়নটাও দরকার। সাল ভাই, এই ব্যাংকিং খাতের যে অবস্থা এখন, বাজার চলছে পুরো ব্যাংক নিয়ে, শুধু জহির ভাই যেটা বললেন, প্রায় সব কালকের ইন্ডেক্স বাড়ার প্রায় সবই ছিল ব্যাংকের কারণে। কিন্তু ব্যাংকগুলোর এনপিএল এর কি অবস্থা, নন পারফর্মিং লোনের কি অবস্থা? আমরা যারা এক্সপার্ট, যারা ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলে, তারা কিন্তু সবাই একটা জিনিস বলছেন যে ব্যাংকগুলোর যে প্রকৃত যে নন পারফর্মিং লোন সেটি আসলে দেখানো হয় না। আপনি তো একটা ব্যাংকের সাথে জড়িত, দীর্ঘদিন ধরে ব্যাংকে কাজ করছেন, আপনার পক্ষে আসলে এটি কতটুকু বলা সম্ভব যে এটি আসলে আমরা দেখতে পাই কিনা প্রকৃত অবস্থা? না, এটা আমি আগে বলি যে এনপিএল এর কথাটা যে আলোচনায় আসছে, মূলত আপনি দেখেন বিগত কয়েক বছরে, বিশেষ করে 2-3 বছর আগ থেকেই আপনার ওয়ার্ল্ড ওয়াইড যে রিসেশনটা যেটা ছিল, এই রিসেশনের একটা এফেক্ট, প্লাস আমাদের 2014-15 দিকে যে আপনার আমাদের সোশিও ইকোনমিক এবং পলিটিক্যাল যে আনরেস্ট, একটা ভোলাটাইল ইকোনমিক কন্ডিশন, এটা প্লাস ইন্টারন্যাশনাল মার্কেটে ট্রেডিং আইটেমের আপনি দেখেন অল অন এ ফল যেটা হয়েছে, এইসব কারণে ব্যাঙ্কগুলোতে কিছু এনপিএল বেড়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এখন যখন কোনো একটা এনপিএল বাড়ে, কোনো অ্যাকাউন্ট যখন খারাপ হয়, তখন যদি ব্যাংকার রাতারাতি সেই অ্যাকাউন্টটা ক্লোজ করে ফেলে, তাহলে কিন্তু ব্যাংকেরও লাভ হয় না, বড়োয়ারও শেষ হয়ে যায় যিনি ক্লায়েন্ট, এবং দেশের ইকোনমিও ক্ষতিগ্রস্ত হয়। সেক্ষেত্রে ব্যাংকগুলো যেটা চেষ্টা করে রিশিডিউল বা রিস্ট্রাকচারিংয়ের মাধ্যমে ক্লায়েন্টগুলোকে অ্যাকোমোডেট করার সুযোগ দেওয়ার, যাতে ফার্দার আস্তে আস্তে বিজনেস করে তারা বেরিয়ে আসতে পারে। আপনি যে কথাটা বললেন, এখন যে রুলস রেগুলেশন রয়েছে, এই রুলস রেগুলেশনের মধ্যে বিশাল কিছু গোলমাল করে অনেক এনপিএল লুকিয়ে রেখে এটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু ব্যাংকগুলো সারা বছরের আপনি 3 কোয়ার্টারের রিপোর্ট যেটা দেখেন আর শেষের রিপোর্টের সাথে কি একদম মিল আছে? একটা সুন্দর কথা বলেছেন, এটা একটা বেসিক কারণ আছে, মিল নাই। মিল নেই কেন নাই জানেন? আমরা যখন বছর শুরু হয়, আমরা তখন আশা করি যে উনি দিতে পারবেন, আমরা প্রথম কোয়ার্টার দেখি উনি দিতে পারবেন, হয়তো কিছু দেন, দ্বিতীয় কোয়ার্টারটাও আমরা অপেক্ষা করি কিছু রিপেমেন্ট যদি আসে, অ্যাকাউন্টে যদি ঠিক থাকে তাহলে চলুক, তৃতীয় কোয়ার্টার আসলেও আমরা আরেকটু আশা থাকি, চাপ দেই, বলতে থাকি যে না, আপনার না হলে তো ক্লাসিফাইড হয়ে যাবে। তো তারাও বারবার চিঠি লেখে, বারবার কথা বলে যে উই আর ট্রাইং, কেউ জমি বিক্রি করার চেষ্টা করে, কেউ কোনোভাবে মোটিভেট অন্যভাবে জোগাড় করার চেষ্টা করে। লাস্ট অবধি এসে দেখা গেলো যে কেউ কেউ পারে নাই। যখন পারে না তখন এগুলো ক্লাসিফাই করে দিতে হয়। সো লুকানোর কোনো সুযোগ যদি থাকতো তাহলে কিন্তু পার্সেন্টেজ অফ ক্লাসিফিকেশন কিন্তু কমতো। পার্সেন্টেজ অফ ক্লাসিফিকেশন ইন জেনারেল কিন্তু কমে নাই। আমি আমার ব্যাংকের কথা বলছি না, আমার ব্যাংকে কিন্তু কমেছে। আমার ব্যাংকে গতবার যে 2015 সালে যে এনপিএল ছিল, 2016 সালে এসে তা এখন 6-এর নিচে চলে আসছে, আগে 7-এর উপরে ছিল। এর মধ্যে কোনো রকম গুঞ্জাইশ আমি জানি যে একটাও নাই, কারণ আমার কোনো সুযোগ নাই, বিকজ আমাদের ইন্টারনাল অডিট আছে, তারা অডিট করে, না হয় আমরা তাদেরকে ম্যানেজ করলাম, কিন্তু এক্সটার্নাল যে অডিটর মনে করেন এই ক্যাটাগরির যারা অডিটর, তারা অডিট করে। বাংলাদেশ ব্যাংক প্রতিটি অ্যাকাউন্ট
বিশেষ করে লার্জ অ্যাকাউন্ট কর্পোরেট প্রতিটি অ্যাকাউন্ট ফাইল ওয়াইজ তারা অডিট করে। বাংলাদেশ ব্যাংক গত 5 বছর যদি ধরেন, গত 5 বছরে ব্যাংক অডিট করে নাই, বাংলাদেশ ব্যাংক দেখে নাই, কিন্তু আমরা বড় বড় স্ক্যামগুলো কিভাবে দেখলাম? এগুলাকে যদি আপনি একটা অর্থনীতির জন্য বড় বড় স্ক্যান শব্দটা আমরা বলবো কিনা, একটা অর্থনীতির জন্য আমি মনে করি এগুলা দু একটা বিচ্ছিন্ন ঘটনা, এগুলা যে হয়েছে এগুলার সাথে ইনভলভমেন্ট ছিল। ভাই এখন কি যারা আপনাদের যারা স্টেক হোল্ডার আপনারা আছেন, যারা ডিএসি বা সিএসসির লিডার যারা ছিলেন বা বর্তমানে আছেন, তাদের কথা একটি বিষয় স্পষ্ট যে ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করুন, এইটি মানে মোদ্দা কথা এটি, কিন্তু এছাড়া কি কোনো শেয়ার নেই বা বিনিয়োগকারী কি এইসব ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করবে? বিনিয়োগ করুন ডাইরেক্টলি, সেটা কে বলবে, তাই না? আমি তো অবশ্যই আপনাদের কথার সবার কথায় এই জিনিসটা স্পষ্ট যে ব্যাংকের শেয়ার সামনে ডিভিডেন্ড আপনি বলেন, আমি যেটা বুঝি সেটা বলি যে আপনি কোনো একটা আপনি ইনস্ট্রুমেন্টে ইনভেস্ট করতে যাবেন, তাই না? ডেফিনেটলি আপনি কি দেখবেন? ওই কোম্পানির পারফরমেন্স দেখবেন, তার ডিভিডেন্ড কি, ইয়েল্ড কি ছিল, তাই না, লাস্ট 2-3-4 ইয়ার্স ডেফিনেটলি দেখবেন, তার আর্নিং পার শেয়ারটা দেখবেন, হ্যাঁ, এনএভি দেখবেন। তো সবগুলো বিষয় দেখেই তো আপনি ডিসিশন দেবেন সেক্ষেত্রে কোনটা আপনার কাছে লুক্রেটিভ মনে হয়। সেটা যদি ব্যাংকিং শেয়ার হয় তাহলে ব্যাংক, যদি ফার্মাসিউটিক্যালস কোম্পানি শেয়ার হয় সেটা ফার্মাস কোম্পানি, অথবা পাওয়ার সেক্টরে যদি কোম্পানি হয় সেক্ষেত্রে, তাই না? তো ফুয়েল কোম্পানি শেয়ার হলে সেক্ষেত্রে সেটাতে আপনি যাবেন। তো বেসিক্যালি আমি যেটা বলবো যে আমাদের মার্কেটে সব রকম ইনস্ট্রুমেন্টই আছে, সব সেক্টরেই আছে, এবং অনেক সেক্টরের মধ্যেই অনেক কোম্পানি আছে যেগুলোর পি রেশিও এখনও আপনার রিজনেবল একটা পজিশনে আছে, এবং সেই বিনিয়োগকারী বুঝবে সে ডেফিনেটলি সে একই সেক্টরে কিন্তু তার সব ফান্ড সে ইনভেস্ট করবে না, তাই না? সবই দেখা গেলো সে ব্যাংকিং সেক্টরে ইনভেস্ট করলো, তাই না? আল্লাহ না করুক কোনো একটা কারণে হয়তো বা কোনো একটা ব্যাড নিউজ হলো, তো সে ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমরা যেটা বলি সেটা হলো যে ডাইভার্সিফিকেশন রাখা উচিত। অবশ্যই কিছু শেয়ার ব্যাংকে থাকলো, আপনারা যেটা বলেন, আমি বলছি যে আপনারা যেটা বলেন হয়তো আপনি বলেন, কিন্তু আমি ওভারঅল সবার কথা ধরেই বলছি যে আমি যতটুকু আপনাদের নিউজ কভার করতে গেছি, কিংবা আপনাদের কথা যতটুকু বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জেনেছি, শুনছি, দেখছি, সব কিন্তু কথার মোদ্দা কথা একটাই যে আপনি ব্যাংকিং সেক্টরের পি 10-এর নিচে আপনি এখানে বিনিয়োগ করেন। কিন্তু এই যে একটা মানে একটা সাজেশন, এই সাজেশনটা আসলে কতটুকু যৌক্তিক? ভাই সাজেশন বেসিক্যালি এটা সাজেশন দেওয়ার সেই ক্ষমতাও আমার নাই, আমাকে সেই লাইসেন্সও কিন্তু বিএসসিসি দেয়নি যে আমি সাজেশন দিতে পারবো। অথচ এটা কিন্তু অ্যাজ এ ব্রোকার সেই সাজেশনটা পাওয়া মানে দেওয়ার কিন্তু অধিকার আমার আছে, বা আমি দিতে পারতাম যদি আমি একটা লাইসেন্স পেতাম, যেটা অন্যান্য দেশে আছে। আপনি জানেন যে আমি অনেকদিন ধরে বলে আসতেছি যে ব্রোকারদের একটা লাইসেন্স দেওয়া হোক, ফুল সার্ভিস ব্রোকার। হ্যাঁ, তো যার ফলে ব্রোকারে কিন্তু মার্কেটের প্রাণ, তারাই বুঝে, মার্কেটের পালস বুঝে, সেন্টিমেন্ট বুঝেন, এবং তাদের কাছে কিন্তু ইনভেস্টররা সবাই আসে। তো এবং আমাদের এখানে যারা 60 বছরের আমাদের স্টক এক্সচেঞ্জ, তাই না, এবং এখানে আমাদের অনেক ব্রোকার আছেন যারা অনেক পুরাতন, এবং তারা মার্কেট নিয়ে স্টাডি করতে করতে তাদের চুল দাড়ি সব পাকিয়েছেন, এবং অভিজ্ঞতার ঝুলি তাদের অনেক বেশি, তারা বুঝেন। এবং তারা যদি বিনিয়োগকারীকে সরাসরি যদি অ্যাডভাইস করতে না পারে, তাই না, ব্রোকার্স চয়েস যদি দিতে না পারে, তাহলে তো আমার মনে হয় যে এটা খুবই ব্যর্থতা, তাই না? ডেফিনেটলি যেটা মার্চেন্ট ব্যাংকগুলো দিতে পারছে। আমি একটু ওনার সাথে একটু অ্যাড করতে পারি, যেহেতু ব্যাংক নিয়ে কথা হচ্ছে, অ্যাজ এ ব্যাংকার আমার মনে হয় একটু ওনার সাথে আমি একটু অ্যাড করি। দেখেন, একটা ব্যাংকের আপনার ভিত্তি বা স্ট্রেংথ এটা নির্ণয় করা হয় কিন্তু তার ক্যাপিটাল এডিকুইসি রেশিও দিয়ে। ক্যাপিটাল এডিকুইসি রেশিও হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে হলো 8%। আমাদের দেশে কিন্তু এত কিছুর পরেও এখনও কিন্তু আমাদের ব্যাংকগুলোর ক্যাপিটাল এডিকুইসি রেশিও অন অ্যান অ্যাভারেজ 10.35%। সো প্রাইভেট ব্যাংকগুলোর অনেক বেশি কিন্তু। এক, দুই হলো মানি মার্কেটের যেসব ইন্ডিকেটরগুলো রয়েছে, আপনি দেখেন প্রত্যেকটা ইন্ডিকেটরে কিন্তু একটা ইনক্রিমেন্টাল গ্রোথ রয়েছে। আপনি ইম্পোর্টে দেখেন, সেখানে আমাদের 40 কোটি বিলিয়ন আপনার ছাড়িয়ে গেছে। আপনি এক্সপোর্টে দেখেন, সেখানে 34 কোটি বিলিয়ন ছাড়িয়ে গেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের কথা বলেন, সেটাও বাড়ছে। সো রেট অফ ইন্টারেস্ট এখন সবচেয়ে লোয়েস্ট পর্যায়ে রয়েছে। এই লোয়েস্ট পর্যায়ে রেট অফ ইন্টারেস্ট থাকার কারণেও কিন্তু আপনার দেখেন ইনফ্লেশন কিন্তু আরও কমেছে। সো সব কিছু মিলিয়ে আপনি যদি দেখেন যে ব্যাংকিং সেক্টর কিন্তু এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। মোরওভার আরেকটা কথা একটু শেষ করি, আমি এই প্রশ্নটা না করে পাচ্ছি না। আপনি বললেন ইন্টারেস্ট রেট এখন সবচেয়ে লো, তাহলে ব্যাংকগুলো এত প্রফিট করে কি করে? ব্যাংকগুলো শুধু কেবল লোন দেয় তা কিন্তু নয়, ব্যাংকগুলো যে ইন্টারন্যাশনাল ট্রেড করে সেখানেও তো ব্যাংকের আর্নিং রয়েছে। ব্যাংকগুলো এখন ডাইভার্সিফাইড প্রোডাক্ট রয়েছে, ক্রেডিট কার্ড রয়েছে, রিটেল রয়েছে, এসএমই রয়েছে। আপনি জানেন যে আমরা এখন উই আর ফোকাসিং অন দি এসএমই,
বাংলাদেশ ব্যাংকের স্পেশাল দিক নির্দেশনা রয়েছে, এসএমইতে ফোকাস করতে হবে। এসএমই কিন্তু আমি শত শত কোটি টাকা দিয়ে দিচ্ছি না, অল্প 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 টাকা করে আমার নাম্বার অফ ক্লায়েন্ট অল্প কারা পাচ্ছে সেটা নিয়েও কিন্তু না, প্রশ্ন ছোট উঠেছে। ছোট এন্টারপ্রেনাররাই পাচ্ছে। আপনি দেখেন সব কিছুই বিতর্ক থাকবে, কিন্তু তারপরেও এসএমইতে কিন্তু অনেক এন্টারপ্রেনার ডেভেলপ করেছে, নো ডাউট অ্যাবাউট ইট। কারণ গভর্নমেন্ট আমাদেরকে বাধ্য করেছে যে আমি যখন একটি শাখা যদি আমি শহরে খুলি, সাইমালটেনিয়াসলি দুটি শাখা কিন্তু এখন গ্রামে খুলতে হবে। সো উই হ্যাভ নো চয়েস, আমাকে গ্রামে যেতে হবে। আর গ্রামে যখন যাব, আমি যখন গ্রামে আমার ব্রাঞ্চটা খুলবো, আমি সেখানে কিছু ঋণ দেবই কিছু। সো আপনি দেখেন রিটেল লোন বাড়ছে। তারপরে আরেকটা জিনিস আপনি জানেন যে আমাদের টোটাল পোর্টফোলিও যা অ্যাডভান্স, সেটার 5% আমাকে কৃষি ঋণ দিতে হবে, ইনক্লুডিং গ্রিন ফাইন্যান্সিং। এটা বাধ্যতামূলক, বাংলাদেশ ব্যাংক নীতি করে দিয়েছে। যে সব কারণে আপনি বলছিলেন যে আগে এসব ঘটেছিল, এখন ঘটবে না কেন, এখন অনেক বেশি ডাইভার্সিফাইড। আমাকে বাধ্যতামূলকভাবে কৃষি ঋণ দিতে হচ্ছে, এটা এগ্রিকালচার বলেন, পোলট্রি বলেন, এগুলো দিতে হচ্ছে। তারপরে ইটভাটা, যে আগে ট্রেডিশনাল ইটভাটা, এগুলো লোন দেওয়া যাবে না। এখন যেগুলো আপনার গ্রিন আছে, যেগুলো জিগজ্যাগ সিস্টেমে আছে, সেগুলো দিতে হবে। তারপরে ছোট ছোট এন্টারপ্রেনারদেরকে কোলেটারাল ছাড়া লোন দিতে হবে আপ টু একটা সার্টেন লেভেল। এগুলো সমস্ত কিছু নিয়মকানুন কিন্তু বাংলাদেশ ব্যাংক বারবার করে দিচ্ছে। আপনি বিভিন্ন সেক্টরে লোন দিচ্ছেন, কিন্তু যে স্প্রেডটা কিন্তু এখনো বেশি। এই যে স্প্রেড নিয়ে কিন্তু কথা বলছেন, যারা ব্যাংকিং সেক্টর নিয়ে কথা বলেন, যে আপনারা প্রফিটটা করছেন, আপনারা ডিপোজিট রেটটা কমিয়েছেন, কিন্তু আপনারা ঠিকই আপনাদের ইন্টারেস্ট রেটটা কিন্তু বাড়িয়ে দিয়েছেন, মানে সেইটা সেই তুলনায় কমাননি। কথাটা কিন্তু স্প্রেডটা কিন্তু আপনার এখনো আগের মতোই রয়ে গেছে। না, আগের মতো রয়ে যায় না, কমেছে। আপনি বলতে পারেন যে ঠিক যে ভলিউমে আপনারা চাচ্ছেন সেই ভলিউমে হয়তো কমেনি, এটা বলতে চাচ্ছেন আপনি। কিন্তু স্প্রেড কিন্তু কমছে, গ্র্যাজুয়ালি স্প্রেড কমছে। আমি আমার ব্যাংকের কথা বলতে পারি, আমার ব্যাংকেও স্প্রেড কমেছে। আরও 5টা-10টা ব্যাংকের কথা আমরা জানি, স্প্রেড কমেছে। স্প্রেড কিন্তু কমছে। এখন যে কোনো অর্থনীতিতে আপনি রাতারাতি একটা জিনিস কিন্তু করা সম্ভব না। আপনি দেখেন, আমি যে ডিপোজিটটা নিয়েছি 15 বছরের জন্য, এই ডিপোজিটটা বা 10 বছরের জন্য, বা আপনি ডিপিএস একটা অ্যাকাউন্ট আমরা করি না, আমার আপনার সবারই আছে। এই ডিপিএস অ্যাকাউন্টগুলো আগে ইন্টারেস্ট রেট কত ছিল? সেগুলো ছিল 13%, 14% ছিল না? এখন মনে করেন সেটা 10 বছরের জন্য আপনি করেছেন। আমি তো এখন এটা ক্যান্সেল করার কোনো সুযোগ নেই আমার, আমাকে ওই 13% আপনাকে দিতে হবে অ্যাট দ্য টাইম অফ ম্যাচুরিটি। এটা হয়তো 3 বছর পরে ম্যাচিউর করবে, 5 বছর পরে ম্যাচিউর করবে। সো যখনই আমি আমার ডিপোজিটের রেট কমাবো, সেটার কিন্তু এফেক্টটা আমি তাৎক্ষণিকভাবে পাবো না। সেটার এফেক্ট পেতে পেতে ওই যে আপনার সাথে আমার যে কন্ট্রাক্টটা রয়েছে 5 বছরের যদি আমি এফডিআর করে থাকি, সেটা তো কন্ট্রাক্ট, আমি এখন বলতে পারবো না যে এটা ক্যান্সেল। কিন্তু লোনের যেটা, সেটা কিন্তু অ্যাডভান্স। আজকে আমি বলছি কমানোর কথা, কালকে থেকে এফেক্ট কমে গেল, কিন্তু আমার ডিপোজিটটা কিন্তু কালকেই কমলো। এই ফার্মাসিউটিক্যাল সেক্টর অনেক ভালো করছে, আপনি জানেন এক্সপোর্ট অনেক বেড়েছে। তারপরে আপনার এই যে অবকাঠামো, যে ইঞ্জিনিয়ারিং সেক্টর, সেই সেক্টর অনেক ভালো করছে। পাওয়ার সেক্টরের কথা তো অনেক কোম্পানিগুলোর পি এখন 10-এর নিচে। এই সেক্টরগুলোর ব্যাপারে বা কিংবা অন্য সেক্টরগুলোর ব্যাপারে আপনাদের মূল্যায়নটা কি? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে হ্যাঁ, যে আমাদের ফুল সার্ভিস ব্রোকারে যদি থাকতো, তাহলে ব্রোকার কিন্তু তাদের চয়েস দিতে পারতো, ঠিক আছে, এবং ক্লায়েন্টরা সেই চয়েসটা দেখতে পারতো যে ব্রোকার কি চয়েস দিয়েছে, কোন কোন শেয়ারগুলোকে কেনা যায়, পারচেস করা যায়, বা কোনটাকে সেল করা যায়। তো সেরকম যদি আমাদের সুযোগ যদি বিএসসিসি করে দেয়, আমার মনে হয় মার্কেটে কিন্তু আরও একটা স্বচ্ছতা, জব বিহিতা তৈরি হবে। হ্যাঁ, কারণ যে গুজবটা বন্ধ হবে, কোন শেয়ার কিনবো, এই যে জিজ্ঞাসা, এটা বন্ধ হবে। এই যে গুজব, মানে হয়তো আমি আমার ক্লায়েন্টকে বলছি, বাট সেটা আনঅফিসিয়ালি বলছি, বা যদি কেউ আলোচনা করছে তখন তার সাথে আমি করছি, বাট সেইভাবে কিন্তু আমি প্রকাশিত হতে পারছি না, তাই না? তো সেটা যদি করা যেত, তাহলে হয়তো বা ইনভেস্টরদের জন্য আরও বেটার হতো। এবং নিশ্চয়ই একটা ব্রোকার চাবে না তার ক্লায়েন্ট ক্ষতি হোক, তাই না? বা তার ক্লায়েন্ট যদি লুজার হয়, তাহলে তার কিন্তু ওই ব্রোকার হাউসই কিন্তু বিপদে পড়বে, তাই না? তো সেই জন্যই আমি মনে করি যে সেই সুযোগটা কিন্তু বিএসসিসি দেওয়া উচিত। তারা কিন্তু অনেক কিছু দিয়েছেন, ব্রোকারদের, ডিলারদেরকে কিন্তু এখানে মার্কেটে ইনভলভ করেছেন, অ্যাজ এ ইনস্টিটিউশন হিসেবে রিকগনাইজ করেছে। এবং আমাদের ডিলার অ্যাকাউন্টে কিন্তু অনেক, প্রায় আমি বলবো যে 2-3 হাজার কোটি টাকার শেয়ারও কিন্তু আমি ইনভেস্ট করে রেখেছি, তাই না? তো আমরা কিন্তু মার্কেটে পার্টিসিপেট করছি না যে তা না। তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমাদের এই সুযোগটা দেওয়া হোক। আপনারা চাচ্ছেন, আপনারা তো বিএসসিসির সাথে বসছেন, আপনার ব্রোকার্স অ্যাসোসিয়েশন হওয়ার পরে আপনারা, আমি যতদূর জানি বিএসসিসির সাথে আপনাদের রেগুলার যোগাযোগ হয়, তাহলে আপনারা এটা দেওয়া উচিত কেন? আপনারা সেটি নিয়ে বিএসসিসির আমরা সাথে সেই বসছেন দাবি না কেন? জানিয়েছি, এবং আমার বিশ্বাস যে বর্তমান বিএসসিসি চেয়ারম্যান সাহেব খুবই আন্তরিক এবং খুবই উনি ভালো মানুষ, আমি জানি, এবং এই মার্কেটের জন্য উনি অনেক করেছেন এবং সামনে আরও করবেন, আমি বিশ্বাস করি। এবং আমি আশা করি ওনার কাছ থেকে কিন্তু আমরা এই সুযোগটা পাবো, এবং সেই মার্কেটে কিন্তু আমাদের পার্টিসিপেশন তখন আরও বাড়বে।
এই যে পাওয়ার সেক্টরের কথা যদি আমরা বলি যে এখন সবচেয়ে বেশি বিনিয়োগ হচ্ছে বলতে গেলে এই সেক্টরে, এখন পাওয়ার সেক্টরে যে কোম্পানিগুলো জহিরের কাছে একই প্রশ্ন করেছিলাম, সেই উত্তরটা এড়িয়ে গেছে, তো এই সেক্টরের অবস্থা যদি আপনার মূল্যায়ন থাকে। দেখেন, পাওয়ার সেক্টর তো এটার কোনো বিকল্প তো নাই। পাওয়ার সেক্টরে ডেভেলপমেন্ট হবেই, এবং গভর্নমেন্টেরও একটা বোধহয় টার্গেট রয়েছে যে 2021-এর মধ্যে বোধহয় ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর ব্যাপারটা। এবং আমি যতটুকু জানি, আপনি দেখেন আমাদের দেশে প্রায় 7 লক্ষ কিলোমিটার আমাদের পাওয়ার লাইন নেওয়া উচিত, সেখানে আছে এখন পর্যন্ত 3,50,000 কিলোমিটার। আরও 3,50,000 কিলোমিটার কিন্তু আমাদের বিদ্যুৎ লাইন নিতে হবে যদি আমি ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাতে চাই। এখন এই সেক্টরটা ডেভেলপিং এবং আগামী দিনে আরও বেশি ডেভেলপ করবে। আমরা যারা বিনিয়োগকারী, আমার মনে হয় যে আমরা আসলে ওই যে একটা কথা বলেছিলাম যে ফিনান্সিয়াল লিটারেসিটা, আমাদের এডুকেশনটা একটু এখানে একটা বড় ব্যাপার রয়ে গেছে এখানে। ঠিক আমরা কমপ্লিকেটেড জিনিস আমরা যেতে চাই না। পাওয়ার মনে হয় যে এই যন্ত্রপাতি আমি অতটা বুঝি টুঝি না, হয়তো বা এই জন্যে হতে পারে, কিন্তু এটা একটা লুক্রেটিভ সেক্টর। এবং আমি আপনার মাধ্যমে বলার চেষ্টা করব যে গভর্নমেন্টের উচিত, গভর্নমেন্টের যে আপনার বিদ্যুৎ এবং জ্বালানির যেসব আপনার যে কোম্পানিগুলো রয়েছে, এগুলোকে অবিলম্বে শেয়ার মার্কেটে নিয়ে আসা, এবং এটি আমাদের জন্য আগামী দিনের শেয়ার মার্কেটে বড় ধরনের ভূমিকা রাখার যথেষ্ট সুযোগ রয়েছে। এই যে শেয়ার আনা সরকারি কোম্পানিগুলো, আমরা শুধু ডেস্কোর ব্যাপারে দেখলাম, ডেস্কো শেয়ার ছাড়লো। আপনারা কিন্তু একটা ওয়াদা করেছিলেন এই ব্রোকার্স অ্যাসোসিয়েশন দায়িত্ব নেওয়ার পরে, যে আপনারা একটা কমিটিও করেছেন যে নতুন শেয়ার বাজারে আনা, ভালো শেয়ারগুলো। সেই কমিটির কি অবস্থা? হ্যাঁ, কমিটি আমরা তো নতুন, আপনারা কি বাজার ভালো এখন হয়তো সময় দিতে পারছেন না? সময়, হ্যাঁ, এখন আমরা বেশ কিছু সাজেশনও কিন্তু আমরা দিয়েছি যে যেটা উচিত। আমি মনে করি যে বিএসসিসি এবং সরকার উভয় পক্ষেই আপনাদের একটা কথা ছিল কিন্তু যে আপনারা বড় কোম্পানিগুলো, মাল্টিন্যাশনাল এবং লোকাল যে বিগ কোম্পানিগুলো, আপনারা তাদের কাছে যাবেন। আমরা কাজ শুরু করেছি, কিন্তু আমরা যে বসে আছি তা না, এবং এই কমিটি ফর্ম হয়েছে, এবং সেই কমিটি একজন আমাদের এখানে কনভেনার আছেন, যাই হোক সেটা আপনারা হয়তো পরে জানতে পারবেন। এবং আমরা যেটা চাচ্ছি যে মাল্টিন্যাশনাল কোম্পানিদেরগুলোর কাছে আমরা যাব, হ্যাঁ, পাশাপাশি গভর্নমেন্ট যে সমস্ত কোম্পানিগুলো ভালো কোম্পানি আছে তাদের সাথে আমরা কথা বলবো। এর বাইরে অনেক কর্পোরেট গ্রুপ আছে, হ্যাঁ, যারা মার্কেটে লিস্টেড হতে পারে, প্রসপেক্টিভ কোম্পানি, তাদের কাছে আমরা আমাদের প্ল্যান আছে, এবং সেই অনুযায়ী আমরা কাজ কিন্তু শুরু করেছি, বসে যে আছি তা না। হ্যাঁ, এবং আমরা কিন্তু ডিবিএ থেকে কিন্তু অনেকগুলো পদক্ষেপ আমরা নিয়েছি, এবং অলরেডি আমরা একটা বাজেট প্রপোজালও কিন্তু আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জ সাবমিট করেছি, এবং আমরা নিজেরাও কিন্তু প্রপোজালটা এনবিআরে দিব। এবং সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে মার্কেটে একটু ডাইভার্সিফিকেশান আসুক, এবং এই মার্কেটে বেসিক্যালি যেটা আমরা চাই সেটা হলো যে নতুন প্রোডাক্ট আসুক, এবং সেক্ষেত্রে নতুন কোম্পানি আসার জন্য তাদেরকে যদি আপনি যদি কোনো ফেসিলিটিস না দেন, হ্যাঁ, তাহলে তো ইনসেন্টিভ না দিলে তো আসবে না, তাই না? আপনি একটা মাল্টিন্যাশনাল কোম্পানিকে এখানে আনতে চান, টেলকো কোম্পানিকে আনতে চান, আপনি দেখো লাস্ট ইয়ারে কি হলো, টেলকো কোম্পানির ট্যাক্স দিলেন, হ্যাঁ, বাড়িয়ে দিলেন, তো সেক্ষেত্রে স্প্রেডটা তার আরও কমে গেল। তো একটা লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে যদি মিনিমাম যদি 10% যদি আপনার ট্যাক্স ডিফারেন্স যদি না থাকে, তাহলে কেন এই দেশে আপনার ভালো কোম্পানি লিস্টেড হতে যাবে? তাকে তো ট্যাক্স বেনিফিট দিতে হবে তো, তাই না? দেখেন একটা কোম্পানি, অনেক কোম্পানি আছে, আমি নাম বলতে চাই না, এক্স কোম্পানি বা সামথিং যেটা লিস্টেড না, তার হয়তো বা টার্ন ওভার সাপোজ 100 কোটি টাকা, ঠিক আছে, বাট সেই টার্ন ওভার কিন্তু সে হয়তো বা এড়াই যেতে পারে, তাই না? হয়তো বা সে 10 কোটি বা 20 কোটি দেখালো, যেহেতু লিস্টেড না। লিস্টেড হলে কিন্তু তাকে সেই জিনিসটা শো করতেই হয়। তো এই আপনার ভ্যাটও কিন্তু 15%। দেখা গেলো যে আপনার লিস্টেড না থাকাতে তার যে বেনিফিটটা সে পাচ্ছে, লিস্টেড হওয়ার পরে তখন তার কিন্তু সেই বেনিফিট থাকে না। তো এই জায়গাগুলোতে যদি ঠিকমতো ওয়ার্ক করা হয়, তাই না, তাহলে কিন্তু আমরা এখানে নতুন কোম্পানি নিয়ে আসতে পারবো। সেটা সরকারি কোম্পানি বলেন বা আপনার প্রাইভেট কোম্পানি বলেন অথবা মাল্টিন্যাশনাল বলেন, তাদেরকে সুযোগ দিতে হবে, তাই না? আপনার রবি বাজারে আসতে চায় যতদূর আমরা জানি, তো এই রবি যে আসতে চায়, গ্রামীণ ফোনকে আনার জন্য কিন্তু অনেক চেষ্টা ছিল, তখনকার বিএসসিসি চেয়ারম্যান থেকে শুরু করে আপনাদের অনেক চেষ্টা ছিল। এখন রবি যে বাজারে আসতে চায়, এই রবিকে নিয়ে আসার জন্য, তাকে আইনি সহায়তা দেওয়ার জন্য কত দ্রুত নিয়ে আসা যায়, এই প্রক্রিয়াটার জন্য আপনারা কোনো চেষ্টা করছেন কিনা, কিংবা বিএসসিসির তরফ থেকে কোনো ধরনের চেষ্টা হচ্ছে কিনা? এটা তো বেসিক্যালি কার কাজ? এটা হলো মার্চেন্ট ব্যাংক ইস্যু ম্যানেজার যারা তারা করবে, প্লাস স্টক এক্সচেঞ্জ থেকে এটা হতে পারে, অ্যাসোসিয়েশন থেকে আমরা এটা করতে পারি। হ্যাঁ, তো আমি তো বললাম যে আপনাকে গ্রাউন্ড তো তৈরি করতে হবে। ধরেন যে গ্রামীণ ফোন, একটা কোম্পানি আনার মেইন দায়িত্ব হচ্ছে মার্চেন্ট ব্যাংক, এবং সে আবেদন করে, কিন্তু আপনার গ্রামীণ ফোনের মতো কোম্পানি যখন বাজারে এসেছে, বাজার কিন্তু অনেক বেড়েছে। রবি যখন আসবে বাজার কিন্তু অনেক বাড়বে, সে কারণে রবির ক্ষেত্রে আপনার নরমাল নিয়মটা কিন্তু আপনি গ্রামীণ ফোন দেখেন, তারা ওই ট্যাক্স বেনিফিট ছিল 10%, সেই জন্য তারা কিন্তু মার্কেটে এসেছিল,
তাই না? এবং তারা কিন্তু খুব বেশি শেয়ার নিয়েও আসেনি, মাত্র 10%। তখন হয়তো আমাদের মার্কেট ছোট ছিল, তাই না? যার ফলে হয়তো তারা বেশি শেয়ার ভাবছে যে হয়তো এই অ্যাবজর্ব করতে পারবে না। বাট আমাদের মার্কেট কিন্তু এখন অনেক বড় হয়েছে, তাই না? এবং অনেক ইনস্টিটিউশন এখানে কিন্তু আপনার তৈরি হয়েছে, এবং যারা আপনার এখন এই যে কোনো বড় অ্যামাউন্টের শেয়ার তারা কিন্তু নিতে পারবে, এবং এখন সেই সুযোগ এসেছে। বাট আপনাকে তারপর গ্রাউন্ড তৈরি করতে হবে যে একটা মাল্টিন্যাশনাল কোম্পানি এখানে লিস্টেড কেন হবে। হ্যাঁ, তাকে নিশ্চয়ই ট্যাক্স বেনিফিট দিতে হবে, হ্যাঁ, কিছু ইনসেন্টিভ আপনার তাকে দিতে হবে। যদি ডিফারেন্সটা যদি ধরেন যে একটু স্প্রেড যদি থাকে, তাহলে কিন্তু সেই লিস্টেড হতে আগ্রহী হবে, তাই না? তো সেই জন্য এখানে আমার মনে হয় এই বাজেটে আমরা প্রপোজালও দিতেছি বেশ কিছু, যে লিস্টেড নন লিস্টেড কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স ডিফারেন্সটা যেন একটু ওয়াইড বা স্প্রেড যেন করা হয়। তা যার ফলে আমরা কিছু কোম্পানিকে এখানে আনতে আপনার উদ্বুদ্ধ করতে পারবো। আমরা যাব, বাট কিছু তো নিয়ে তার কাছে যেতে হবে, তাকে বুঝাইতে হবে যে আপনার এখানে লিস্টেড হলে আপনি এই বেনিফিটগুলো পাবেন, এবং এর ফলে নন লিস্টেড থাকার চেয়ে লিস্টেড হলে আপনি আরও বেশি উপকৃত হবেন। হ্যাঁ, সেই জায়গাগুলো যদি আমরা একটু তৈরি করে যদি যেতে পারি, তাহলে তাদেরকে আনা সহজ হবে আর কি। আমি সেটাই বলতে চাচ্ছি। জি, এই জহিবের কথা ধরে যদি বলতে চাই যে সবাই বলছেন যে সরকারি কোম্পানিগুলো আসুক, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আসুক, এবং এই কিছুদিন আগে যে বিসিসির একটি প্রোগ্রাম মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন, সেখানে বিসিসি চেয়ারম্যান কিন্তু একটা আবেদন জানিয়েছেন যে অর্থমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যেন এই বিষয়টি দেখেন। এখন কথা হচ্ছে যে আপনি বলছেন তাদেরকে আসতে, কিন্তু তাদেরকে সেই সুযোগটা দিচ্ছেন না, কিংবা একটি কোম্পানি এখানে বিসিসিতে আবেদন করলে 1 বছর 2 বছর সময় লেগে যায়। তো আপনি মাল্টিন্যাশনাল বা বড় কোম্পানিগুলোকে সেইভাবে যদি ফেলে রাখেন, তারা তো আসতে চাইবে না। কিন্তু মুখে বলছেন একটা, কাজে অন্যটা। তাহলে কি এই বাজারের স্বচ্ছতা, জবাবদিহিতার কথা বলছি, বাজারে ভালো কোম্পানিগুলো আসার কথা বলছি, তো ভালো কোম্পানিগুলো কি তা আদৌ আসবে? দেখুন, আমরা আশাবাদী এই জন্য। আপনি দেখেন আমাদের প্রতিবেশী দেশেও কিন্তু মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বিজনেস করার একটা পূর্ব শর্ত কিন্তু তাকে পার্টিকুলার সময়ের মধ্যে অবশ্যই শেয়ার বাজারে আসতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় অর্থমন্ত্রী মহোদয়ও কিন্তু শেয়ার বাজার সম্পর্কে কথা বলছেন। আপনি খেয়াল করেছেন, উনি কিন্তু আগে কখনো শেয়ার বাজার নিয়ে খুব বেশি কখনোই কথা বলতেন না। এবার কিন্তু উনিও বলেছেন যে না, আমরা এটার দিকে খেয়াল রাখবো, এবং শেয়ার বাজার যাতে ভালো করে, যাতে শেয়ার বাজারে গতি পায়, সেই দিকে আমরা খেয়াল রাখবো। তার মানে একটা প্ল্যান অবশ্যই গভর্নমেন্টের রয়েছে। এখন প্রশ্ন হলো, যে কথাটা উনি বলেছেন আমিও ওনার সাথে একমত, যে লিস্টেড এবং নন লিস্টেড কোম্পানির মধ্যে যদি ট্যাক্সের যদি গ্যাপটা আরও বাড়ানো যায়, অটোমেটিক্যালি তারা আসবে। 1, 2 হলো আদার বেনিফিটটাও আপনার দিতে হবে। তার লভ্যাংশটা সে সাধারণ জনগণের মধ্যে কখন ডিস্ট্রিবিউট করবে? শুধু উদার মানসিকতা থাকলে তো হবে না। এই ডিস্ট্রিবিউট করার জন্য যে এটা সব পক্ষকে আসতে হবে, এখানে যে শুধু একটা পক্ষ তা না, এখানে গভর্নমেন্ট একটা বড় ফ্যাক্টর, এসএসসি একটা বড় ফ্যাক্টর, এখানে ডিএসসি এবং সিএসসিও রয়েছে, এবং ওনারা যারা আছেন ব্রোকার হাউসগুলো, ওনারাও বড় ফ্যাক্টর। সবাই মিলে যখন যৌথভাবে এগিয়ে আসবে এবং পজিটিভ যখন কথাবার্তা বলবে, তখন আলটিমেটলি তারা আসবে। আর আমাদের দেখেন, শুধু যে মাল্টিন্যাশনাল কোম্পানি তা না, আমাদের যে দেশীয় যে কর্পোরেট হাউসগুলো রয়েছে, এরাও কিন্তু এখন কম না। এদেরও টার্নওভার কিন্তু অনেকেরই হাজার কোটি টাকা। কিন্তু খেয়াল করবেন আপনি, এদের সবচেয়ে ভালো কোম্পানিটা কিন্তু মার্কেটে আসে না, আনতে চায় না তারা। এবং যে ব্যারিয়ারটা আমাদের আছে, সবচেয়ে দুর্বল কোম্পানিটা আসার চেষ্টা করে। সেখানে একটু মোটিভেটের ব্যাপার আছে, সেখানে একটু বলার ব্যাপার আছে যে না, আপনি এইসব বেনিফিটগুলো পাবেন, কেন আপনি আসবেন না, আপনি আসেন। এটা এক ধরনের অ্যাডভোকেসি করা যেতে পারে, এবং এই অ্যাডভোকেসি ইনিশিয়েটটা আমার মনে হয় এসিসি থেকেই শুরু হওয়া উচিত। সাথে ওনাদের সবার পার্টিসিপেশন থাকবে, এবং গভর্নমেন্ট লেভেলের সাথেও একটা যদি একটা কমিটির মতো করে যদি করা যায়, টু ব্রিং দ্য নিউ আইপিও অ্যান্ড পোর্টফোলিও যেটা আছে। ইভেন আপনি গ্রামীণের যদি 10% বোধহয় শেয়ার মার্কেটে আছে, এটাকে 20% করতে তো অসুবিধা নেই, সেটা তো হতে পারে। এক্সিস্টিং যারা আছে সেগুলোও যদি বাড়ানো যায়, এবং আপনি শুধু শেয়ারের উপর কথা বলবো কেন, আমরা ডিবেঞ্চার কেন বাড়াবো না, আমরা বন্ডে কেন যাব না, আমরা সেগুলো গেলে কী প্রবলেম? এখন তো মার্কেট অনেকটা ডেভেলপ করেছে, 60 বছর পার হয়ে গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ, ম্যাচিউরড এনাফ। এবং এখানে আমাদের আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী যারা আছে, এরাও কিন্তু দেখে মোটামুটি এখন শিখছে। কিন্তু আমি যদি মাত্র 300-350 মাত্র লিস্টেড কোম্পানি নিয়ে আমি যদি আমার ক্যাপিটাল মার্কেট চালাতে চাই, এটা কখনোই কিন্তু বিরাট কিছু হবে না। এখানে অ্যাটলিস্ট 2000-2500 কোম্পানি আসা উচিত, এবং আসা সম্ভব। ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, গার্মেন্টস, এই ক্যাটাগরির গার্মেন্টসগুলো রয়েছে, এগুলোও আসতে পারে। ভালো গার্মেন্টস কিন্তু আসছে না। আপনার বাজারের একটি আচরণ দেখছি যে যখন বাড়ছে সবই বাড়ছে, যখন কমছে, কারেকশন যখন হয়, সবই কিন্তু হচ্ছে, যেটা বাড়ে নাই সেটাও কারেকশন হচ্ছে। এই আচরণটা আপনার সবাই বলছি যে আমরা যে বিনিয়োগকারীরা সচেতন হয়েছে, তাহলে সচেতন যদি হয়, সচেতনতা বাড়লে এই অবস্থা কেন দেখছি আমরা? না দেখেন না, 10 সালে বা তার ওই সময়টাতে যে ঘটনা ঘটেছিল, শেষ পর্যায়ে ওই সময় কিন্তু মার্কেট হু করে বাড়ছিল, তাই সব শেয়ার। কিন্তু আপনি ইদানিংকালে যেটা দেখবেন যে আপনার সেক্টর ওয়াইজ কিন্তু হচ্ছে,
ঠিক আছে, তাহলে পাওয়ার সেক্টর মুভ করতেছে, অন্যান্য সেক্টরগুলো একটু থমকে আছে বা পড়ে যাচ্ছে, তাই না? এটা কিন্তু গুড সাইন। যেমন গতদিন আপনার ব্যাংক বেড়েছিল, তাই না? অন্যান্য সেক্টরে কিন্তু একটা দেখালো যে আপনার গেইনারের চেয়ে কিন্তু আপনার লুজার অনেক বেশি ছিল, তাই না? এবং আজকেও ব্যাংক আজকেও বাড়ছে, কিন্তু আমরা অন্যগুলো দেখছি, হ্যাঁ। তো যার ফলে কি আপনার ওই সব গণহারে যে সব শেয়ার বাড়বে বিষয়টা তা না, তাই না? ইনভেস্টররা দেখতে সেন্টিমেন্ট কোন দিকে যাচ্ছে, কিন্তু যখন সেই সেন্টিমেন্টে তারা খেয়াল কারেকশন করছে। হয়, আপনি যেটি বলেন সেই অনুযায়ী তো কারেকশন ওই সেক্টর ওয়াইজ বা কোম্পানি যেগুলো বেড়েছে সেগুলোই হওয়া উচিত, কিন্তু কারেকশন যখন হয় তখন সবই হয়, অথবা যেটা বাড়ে না এখানে সেটা আমি বেশি হয়। ব্যাখ্যাটা দিই আপনাকে, শুনেন। আমাদের এখানে ধরেন যে ইনভেস্টরের সংখ্যা 10 জন, ঠিক আছে, হয়তোবা একজন বাড়লো, ঠিক না? তো ফান্ডও কিন্তু আপনার হয়তোবা বেশি একটা বাড়ে নাই। তো যখনই একটা সেক্টর দিকে যখন মুভমেন্ট শুরু হয়, তখন তো সেই 10 জন বিনিয়োগকারী ধরেন যে ওই সেক্টরে কিছু শেয়ার কিনলো, তো আলটিমেট তাকে কি করতে হয়? হ্যাঁ, ওই জিনিসটা নতুন ফান্ড তো হয়তো খুব বেশি আসছে না, তাকে অ্যাডজাস্টমেন্টের জন্য তার হাতে যে অন্য শেয়ার আছে তখন সেটাকে তার কি সেল করতে হয়, এবং যার ফলে কিন্তু আমরা দেখি যে ওই একটা সেক্টরের মুভমেন্ট শুরু হলে অন্য সেক্টরগুলো তখন ডাউন ট্রেন্ডে থাকে বা ডাউন হয়ে যাচ্ছে। এই জন্যই প্রবলেমটা হচ্ছে। জয় ভাই এবং সালেহ ভাই, আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আগামীকালকে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।